আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামি চুক্তি নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, সবাই জানেন এ সম্পর্কে। এই গোপন চুক্তির বাংলাদেশের স্বার্থ বিরোধী ধারাগুলো ইতিমধ্যেই জনসমক্ষে চলে এসেছে। বাম দলগুলো কথা বলছে, সচেতন নাগরিকরা প্রতিবাদ করছেন, ইউনূসের অনেক শুভাকাঙ্ক্ষীও এটা নিয়ে কথা বলছেন, সমালোচনা করছেন। কেউ বলছেন এটা দেশ বিক্রির চুক্তি করেছেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে এই চুক্তি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এক বাক্যে এটাকে গোলামি চুক্তি বলছেন। কিন্তু প্রশ্ন একটাই, সরকার মানে বিএনপি এবং বিরোধী দল মানে জামাত জোট এই চুক্তিটি নিয়ে বেজায় নীরব। এর কারণ কি তা বলা মুশকিল। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে মানে 9 ফেব্রুয়ারি তড়িঘড়ি করে এই চুক্তি স্বাক্ষর করায় তখনই অনেকে প্রশ্ন তুলেছেন, সন্দেহ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে সন্দেহের চেয়েও ভয়াবহ হচ্ছে এই চুক্তি। দেশের মানুষ আশা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টিতে নজর দেবেন, কারণ তারেক রহমানের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। কিন্তু সরকার গঠনের প্রায় 3 মাস হতে চললেও তারেক রহমানের নীরবতা দেশের মানুষকে হতাশ করছে। এই চুক্তির অন্যতম এক কুশীলব খলিলুর রহমান তারেক রহমান সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী, ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তাই অনেকে ধরে নিয়েছেন দেশের পক্ষে মুখ খুলবে না সরকার, যতই তারা বলুক সবার আগে বাংলাদেশ। খলিল সাহেব অবশ্য ইতিমধ্যেই বলেছেন এই চুক্তি সম্পর্কে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা বা নেতৃত্ব আগে থেকেই জানতেন, যদিও প্রতিবাদ করেছেন জামাতের আমির। কিন্তু একেবারেই টু শব্দ করেননি বাংলাদেশ ফার্স্টের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান। জামাত আমির যদি না জেনে থাকেন, তিনি তো বলেছেন জানেন না, তাহলে মিথ্যাচার কেন সহ্য করছেন? কিংবা আসলে কে মিথ্যাচার করছে, খলিলুর রহমান নাকি শফিকুর রহমান? শফিকুর রহমান সংসদেও তো এটা নিয়ে কথা বলতে পারতেন, বিরোধী দলীয় নেতা তিনি। প্রধান বিরোধী দলের রাজনৈতিক দায়িত্বটা কি? এটা তো জাতীয় ইস্যু। এটা নিয়ে কথা না বললে তারা কি নিয়ে কথা বলবেন? জামাতের এই নীরবতা কি বার্তা দিচ্ছে দর্শক আপনাদের কাছে? বিএনপি বা তারেক রহমান কি ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন? মানুষ কিন্তু এমনটাই প্রত্যাশা করছেন। দেশের মানুষ এখন ইউনূসকে বিশ্ব বাটপার, বেহায়া, দুর্নীতিবাজ, রক্তচোষা ইত্যাদি আরো কত বিশ্রী শব্দে ডাকছেন, মানে চিহ্নিত করছেন। এই চুক্তির পাতায় পাতায় লেখা আছে বাংলাদেশের অর্থনৈতিক পরাধীনতার গল্প, দেশকে পরনির্ভরশীল করার গল্প বা পায়তারা। একজন নোবেল বিজয়ীর কাছ থেকে জাতি যে স্বচ্ছতা এবং দেশপ্রেম আশা করেছিল, তার বিনিময়ে ইউনূস দেশের মানুষকে বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছেন। মানুষ তাকে বিশ্বাস করেছিল, কিন্তু দেশের সঙ্গে তার এই গাদ্দারি দেখে সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার লিখেছেন, কোট আনকোট, ইউনূস প্রমাণ করেছে যে একজন অসভ্য লোকও নোবেল পেতে পারে, নোবেল পাওয়া মানেই কেউ সাধু সন্ন্যাসী নয়। এই ফটোকার্ডটি সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এই চুক্তির ফলে আমরা অনেক কিছুই হারাবো, আমি সেই বিস্তারিত বিশ্লেষণে যাব না। আমি শুধু ফোকাস করতে চাই বাংলাদেশকে ইউনূস তার গডফাদার কান্ট্রি যুক্তরাষ্ট্রের পুতুল কান্ট্রিতে, দেশে পরিণত করে দিয়ে গেছেন, এটিতে আমি মনোযোগ দিতে চাই। অথচ আমাদের সরকার, দেশপ্রেমিক সরকার এবং বিরোধী দল নিশ্চুপ। দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া নব্য রাজনীতিকরাও কোনো কথা কইছেন না। 15 বছরে $1500 কোটি তেল কিনতে, এগুলো আপনারা শুনেছেন, শুধু আমি সময় নষ্ট করতে চাই না। প্রতি বছর $350 কোটি পণ্য কিনতে হবে, সামরিক সরঞ্জামাদি কেনার পরিমাণ বাড়াতে হবে, অন্য দেশ থেকে কেনার ক্ষেত্রে অনেক বাধা আছে, দাম কম হলেও কেনা যাবে না, এগুলো আপনারা জেনেছেন ইতিমধ্যেই। আমেরিকান কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না, পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলা যাবে না, কিনতে গেলে বেশি শুল্ক দিতে হবে, অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে তাদের পারমিশন নিতে হবে। বাংলাদেশের 6710টি পণ্যের শুল্ক ছাড় দিতে হবে, দিয়ে বছরে 1327 কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিতে হবে চুপচাপ। পোশাক শ্রমিকদের কর্মসংস্থান চরম ঝুঁকির মুখে। ওষুধ শিল্পের জন্য অশনি সংকেত এই চুক্তি।
দরকার আছে কি নেই, সক্ষমতা আছে কি নেই, সেই ভাবনায় যাওয়ারই প্রয়োজন নাই। 45,000 কোটি টাকায় মানে এই টাকার বিনিময়ে আমেরিকা থেকে 14টা বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি মাত্র গতকালকেই 30 এপ্রিল স্বাক্ষর করেছে বিএনপি সরকার। এটি নিয়ে বিরোধী দল কোনো কথা বলেনি। মাংস আমদানিতে বা পোল্ট্রি পণ্য আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা, হারাম হালাল যাচাইয়ের সুযোগ কিন্তু থাকছে না। বাংলাদেশকে ইউএসডিএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং FSIS ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এদের সার্টিফিকেট এবং পরিদর্শনকে স্বীকৃতি দিতে হবে। হালাল সার্টিফিকেশনের প্রয়োজন হলে মার্কিন হালাল সার্টিফায়ার যারা আছে, মানে যারা মার্কিন মানদণ্ড পূরণ করে, তাদের সার্টিফিকেট গ্রহণ করতে হবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বা BSTI এর অতিরিক্ত কোনো শর্ত এখানে আরোপ করা চলবে না। তাহলে এই যে যদি এগুলো না করা যায়, তাহলে খাদ্য নিরাপত্তা বাংলাদেশের মানুষের জন্য এবং ধর্মীয় অনুশাসন, প্রায় 90%-এরও বেশি, 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ এটাই, সেই ধর্মীয় অনুশাসনের কি হবে? হুজুররা কিছু বলবেন না এই বিষয়ে? নিষিদ্ধ শূকরের মাংস আমদানির চুক্তি করে গেছেন নোবেল জয়ী ইউনূস। এটা মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা বলছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল। কিন্তু ক্ষমতাধর রাজনীতিকরা চুপ, মানে যারা ক্ষমতায় আছে, যারা বিরোধী দলে আছে, টুপি দাড়ি পাগড়ি জুব্বা এসব পরে যেসব মোল্লারা আছেন, হুজুররা আছেন, তারা চুপ। কারণ কি জানি না। ইতিমধ্যেই রূপপুর নিয়ে আমরা কত আশার বাতি জ্বালাচ্ছি, কিন্তু আপনারা নিশ্চয়ই জেনেছেন বাংলাদেশের কোন সরকার ভবিষ্যতে যদি আরেকটি বা দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায়, পারবে না। কারণ ইউনূসের দেশ বেচা চুক্তি, দেশ বিক্রির চুক্তি, গোলামির চুক্তি সেখানে বাধা হয়ে দাঁড়াবে। একই আশঙ্কা রূপপুর প্রকল্পের জন্য, বিদ্যমান প্রকল্পের জন্য যদি জ্বালানি হিসেবে ফ্রেশ ইউরেনিয়াম সংগ্রহ করতে হয়, কিনতে হয়, সেখানেও কেনা যাবে না যাত্রার কাছ থেকে। বাধ্য হয়ে যদি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বা তাদের কাছ থেকে কিনতে হয়, নিউক্লিয়ার প্ল্যান্টের প্রযুক্তি এবং জ্বালানি ক্রয় করতে হয়, অনেক বেশি দামে কিনতে হবে, যার এফেক্ট, যার অভিঘাত পড়বে আপনার উপরে, আমার উপরে, বিদ্যুতের দাম বেড়ে যাবে। আরো অনেক সংকট আছে, আলোচনা লম্বা করতে চাই না। বিএনপি সরকার কি চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই চুক্তি বাতিল করতে পারে? ইতিমধ্যেই চুক্তি বাতিলের দাবি উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেখলাম সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা দিয়েছে বিএনপি সরকার চুক্তিটি বাতিল করবে না। সরকারের একটি সূত্রের বরাতে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে লিখেছে, প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকার চুক্তিটির বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি করবে কেন? তৈরি করতে চায় না, তাদেরকে খেপাতে চায় না। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্যে দিয়েই তো এই বার্তাটি স্পষ্ট হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সরকার চাইলে চুক্তির বিষয়ে কিন্তু তারা অবস্থান নিতে পারে। অথচ এই যে চারিদিকে চুক্তি নিয়ে এত বিতর্ক চলছে, প্রশ্ন উঠছে, বিএনপি সরকার কিন্তু নীরব, বিএনপির নেতারাও নীরব, দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতারা কিন্তু নীরব। জাতীয় সংসদের প্রথম অধিবেশন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, সেখানে কোনো আলোচনা হয়নি। অনানুষ্ঠানিক কোনো আলোচনার উদ্যোগও কিন্তু হবে কিনা এটি বলা যাচ্ছে না। চুক্তিটি বাতিল করা যাবে কি, এই প্রশ্ন উঠেছে এবং চুক্তি নিয়ে যারা কথা বলছেন, বিরোধিতা যারা করছেন, বিশেষজ্ঞ যারা, তারা বলছেন সুযোগ আছে। এই কথার প্রতিধ্বনি পাওয়া গেছে জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার কণ্ঠে। তিনি পয়েন্ট অফ অর্ডারের ফ্লোর নিয়ে বলেছেন চুক্তিতেই বলা আছে 60 দিনের মধ্যে তা বাতিল করা যাবে, বাতিলের কথা বলা আছে। তিনি চুক্তি নিয়ে সংসদে আলোচনা করার আহ্বান জানিয়েছেন এবং তা বাতিলেরও দাবি জানিয়েছেন, কিন্তু তা হয়নি। সাম্প্রতিক মার্কিন সুপ্রিম কোর্টের রায় কিন্তু যদি আমরা বিবেচনায় নিই, তাহলে বাংলাদেশ সরকার এই কার্যকর পদক্ষেপ নিতে পারে তার রেফারেন্সে, কিন্তু তারা নীরব। মালয়েশিয়া এবং আরো কয়েকটি দেশ ইতিমধ্যেই চুক্তি সম্পর্কে তাদের অবস্থান বা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। হয়তো বলবেন একটি চুক্তি নিয়ে এত বিতর্ক বা আলোচনা করার কি দরকার? আসলে এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি মোটেই। এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে একপক্ষীয় এবং অসম চুক্তি। যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে চুক্তিতে এমন সব শর্ত রাখা হয়েছে যা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণকে বাধাগ্রস্ত করবে।
এই চুক্তি বহাল থাকলে অধিকাংশ দেশ বা উন্নয়ন অংশীদাররা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি করতে চাইবে না। তাদের কাছে এটি রেফারেন্স। আবার কেউ কেউ চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো একতরফা সুবিধা চাইবে, এটি হাতে আছে তাদের। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়েছে। চুক্তির একটি ভয়ঙ্কর অংশের কথা বলি, এটি হচ্ছে 4 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি তৃতীয় কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাদের তো কত কথায় কথায় নিষেধাজ্ঞা আরোপ করে, বা বাণিজ্যিক কোনো ব্যবস্থা তারা নেয়, কোনো স্যাংশন জারি করে, নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে বাংলাদেশকে মানে পরিপূরক নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ওয়াশিংটন যাকে শাস্তি দেবে, ঢাকাকেও তাকে শাস্তি দিতে হবে, বলতে হবে তোমার সঙ্গে ব্যবসা করব না। এবং স্বাধীন বৈদেশিক নীতি পরিচালনার বাংলাদেশের যদি কিছু থেকে থাকে, আমি বলবো এখানেই এর পরিসমাপ্তি ঘটে যাবে। তাই এটিকে কোনোভাবেই মুক্ত বাণিজ্য চুক্তি বলা যাচ্ছে না। চুক্তিতে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা বাংলাদেশের নীতিগত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তবে এটি ওই যে বললাম 60 দিনের নোটিশে বাতিল করার সুযোগ আছে, যে কথাটি রুবিন ফারানাও বললেন, এটি সত্য। প্রশ্ন হলো নতুন সরকার সেই পথে হাঁটবে কিনা, বিরোধী দল সরকারকে এই পথে হাঁটতে চাপ দেবে কিনা। জাতীয় সংসদে তো আলোচনা হলো না, অধিবেশন সমাপ্তি হয়েছে। এখন বাণিজ্য সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটিতে কি পর্যালোচনা হতে পারে? বিশেষজ্ঞদের মতামত কি নেওয়া যেতে পারে? নেওয়া হবে? এরপর চুক্তির অন্যায্যতা প্রমাণ করে দেখিয়ে সরকার চাইলে কিন্তু চুক্তিকে বাতিল করতে পারে। এমন অসম একটি চুক্তি চাপিয়ে দেওয়ার জন্য জনগণ এখন ইউনূসেরও বিচার দাবি করছে। আপনারা বিভিন্ন মাধ্যমে এটি দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার তা করবে কিনা? আপনি কি মনে করেন? আপনার মতামত আমাদের লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে কথা বলতে চায় আওয়ামী লীগের গুপ্ত ঘাতক কারা। এই আলাপটা খুব বেশি হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের পতন হয়েছে ইতিমধ্যে প্রায় 2 বছর হতে যাচ্ছে, কয়েক মাসের মধ্যে 2 বছর হয়ে যাবে। আমরা আওয়ামী লীগের পতনের পেছনে শুধুমাত্র ডিপ স্টেট, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী ষড়যন্ত্র এসব আলাপ করে, কিন্তু আওয়ামী লীগের ভেতর থেকে যে তলা ফাঁকা করে দিয়ে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ছদ্মবেশে জড়িত থাকা লোকজন, এই আলাপটা গত 2 বছরে আসলে খুব একটা হয় না। আলাপ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আলাপ হচ্ছে। আজকাল মূলধারার গণমাধ্যমের পাশাপাশি আলাপের বিষয় হয়ে দাঁড়িয়েছেও কিন্তু আজকের নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া। সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাস থেকে অনুপ্রাণিত হয়ে এই মুহূর্তে আলাপ করবার অবকাশ পাচ্ছি। সৈয়দ বোরহান কবির, আমাদের অগ্রজ গণমাধ্যম ব্যক্তিত্ব, পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক এবং বন্ধ হয়ে যাওয়া নিউজ পোর্টাল বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবির গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে আমার মনে ভাবনা কাজ করছে যে এটা নিয়ে একটু আলাপ করা দরকার, যে আওয়ামী লীগের পতন শুধুমাত্র বিদেশি ষড়যন্ত্র আর জঙ্গিদের উপর চাপিয়ে দেওয়া, এটি তো আসলে যুক্তিযুক্ত নয়। কারণ আওয়ামী লীগের পতন 1975 সালে আওয়ামী লীগের ভেতর থেকে যেভাবে হয়েছে, 2024 সালেও ঠিক একইভাবে হয়েছে। আমরা সেই আলাপটাই একটু দেখতে চাই যে সৈয়দ বোরহান কবির তার ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষিতে আমরা আলাপটা এই মুহূর্তে করতে চাইছি যে 2024 সালে আওয়ামী লীগ ক্ষমতা হারানো নিয়ে দেশে বিদেশে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। অনেকের ধারণা এর পেছনে ছিল শুধুই বিদেশি শক্তির ষড়যন্ত্র এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত, কিন্তু গভীরে তাকালে দেখা যায় যে এই পতনের বীজ বপন করা হয়েছিল আওয়ামী লীগের অন্দরমহলে। কথায় আছে আওয়ামী লীগকে বাইরে থেকে কেউ পরাজিত করতে পারে না, আওয়ামী লীগ পরাজিত হয় ঘরের ষড়যন্ত্রে। আজ আমরা উন্মোচন করব সেই সব গুপ্ত ঘাতকদের মুখোশ যারা শেখ হাসিনার চারপাশে থেকেও তলে তলে দলের ভেতর খুঁড়ে ফেলেছিল। 1975-এর সেই কালো রাত থেকে 2024-এর 5 আগস্ট ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে হলো, কারা ছিল সেই ঘরের শত্রু বিভীষণ, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার পেছনে ছিল আওয়ামী লীগেরই একটি কুচক্রী মহল। খুনি মোস্তাক তাহের উদ্দিন ঠাকুররা ছিল দলের ভেতরে, এমনকি খুনি ডালিম ছিল বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। ঠিক একইভাবে 2024 সালেও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আওয়ামী লীগ এবং খোদ গণভবনের একটি প্রভাবশালী গোষ্ঠীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন আলাপ আলোচনায়। গত 15 বছরে দলের ভেতরে একদল সুযোগ সন্ধানী ডালিম মোস্তাক তৈরি হয়েছিল, যারা আড়াল থেকে ক্ষমতার চাকা উল্টে দেওয়ার নীল নকশা তৈরি করেছে। এবারের ষড়যন্ত্রের অন্যতম আলোচিত নাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। অভিযোগ উঠেছে তিনি দীর্ঘকাল ধরে জামায়াত ও হেফাজতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছিলেন। শেখ হাসিনার সাবেক সামরিক সচিব প্রয়াত জয়নাল আবেদিন এবং হাসান মাহমুদ মিলে দীর্ঘদিন ধরে জামায়াত ও হেফাজতকে পুনর্বাসন করার মিশন নেমেছিলেন। আপনারা জানেন, হেফাজতের বিরুদ্ধে